আপগ্রেড ইউর সেলফ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্স। আমি যেভাবে বলেছিলাম যে আমি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নিয়ে আসবো, একটু লেট হলো, বাট আমি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স দেবো। আজকের ক্লাস হচ্ছে আমাদের জানুয়ারি মাসের ফার্স্ট উইকে কী রেখেছি, 1 জানুয়ারি থেকে 8 জানুয়ারি মোট 55টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আজকের ক্লাসে আলোচনা করা হবে। ভীষণ গুরুত্বপূর্ণ। আমি আশা করি যে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কম করে তোমাদের পড়ে থাকতেই হবে, জেনে রাখতেই হবে। যারা বেশি করে পড়তে পারছো না, যারা ডিটেলস ভালো অনেক কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারছো না, তাদের এটা কিন্তু অবশ্যই পড়া উচিত। এটা কম করে পড়তেই হবে। আমাদের ওয়ান ডে এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই ক্লাসটা হবে আমাদের। আমি উইকলি যেটা দেওয়ার কথা বলেছি আমি অবশ্যই দেবো। একটু লেট হচ্ছে, আমি তার জন্য সরি, বাট আমি দেবো। আমি আজকের ক্লাসে ফার্স্ট যে 20 কোশ্চেন সেটা আমি পুরোপুরি স্ট্যাটিক সহকারে আলোচনা করবো, অ্যান্ড যে রেস্ট অফ যে 35 রয়েছে, বাকি যে 35টা সেটা আমি ওয়ান লাইনার হিসেবে আলোচনা করবো। সো একদম দেরি করবো না, ক্লাসটা তোমরা দেখো কেমন লাগছে। আর অবশ্যই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর একটু পারলে যে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। সো যাই হোক, আজকের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে আমাদের আজকের ক্লাস শুরু করি। দেখতে পাচ্ছি কি, আমরা সম্প্রতি ইসরো কী করলো, এই যে PSLV C60 এই রকেটের সাহায্যে সফলভাবে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট মিশন লঞ্চ করলো, যাকে আমরা বলছি স্পেডএক্স। এই যে মিশনের উদ্দেশ্য কী, এই মিশনের উদ্দেশ্য হচ্ছে মহাকাশ স্টেশন উপস্থাপন করা। আমাদের ভারত যদি এটা এটা করা হয়ে গেছে, অলরেডি হয়ে যাবে সাকসেসফুল আশা করি। ভারত 4র্থ দেশ হবে ইন দ্য ওয়ার্ল্ড, আমেরিকা, রাশিয়া, চায়নার পর, যে যাদের কি থাকবে মহাকাশে নিজস্ব একটা স্পেস স্টেশন থাকবে। আর সেই স্পেস স্টেশন উপস্থাপন করার প্রস্তুতি একটা পর্ব এটা, স্পেস ডকিং এক্সপেরিমেন্ট, যা স্পেডএক্স। কোন রকেটের সাহায্যে লঞ্চ করা হয়েছিল? PSLV C60। আচ্ছা, এখানে PSLVর ফুল ফর্মটা, এই PSLVর ফুল ফর্মটা কি? পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, মনে রাখবে। আচ্ছা, এই যে আমাদের পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের 60 মাধ্যমে যে পাঠানো হচ্ছে এই আমাদের স্পেডএক্স মিশনকে, এখানে দুটো কী আছে আমাদের স্যাটেলাইট রয়েছে, একটা চেজার নামে, একটা টার্গেট নামে। এই দুটো কী করবে? ডক করবে। এই দুটোকে ডকিং করা হবে, অর্থাৎ এই দুটো কী করবে? মহাকাশে গিয়ে যুক্ত হবে। আমাদের সাধারণ ল্যান্ডে যেভাবে জিনিসপত্রকে আমরা যুক্ত করি সেভাবে তো আর মহাকাশে হয় না। মহাকাশে ভাসমান অবস্থায় যেন ওরা ঠিকভাবে যুক্ত হতে পারে, সেই এক্সপেরিমেন্টটা করা হচ্ছে। আস্তে আস্তে সেটাকে বিভিন্ন রকম আরও যন্ত্রাংশ পাঠিয়ে এভাবেই যুক্ত করা হবে অটোমেটিক্যালি। তো যাই হোক, এই উদ্দেশ্যেই আমাদের এই মিশনটাকে লঞ্চ করা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে। তারপর কি দেখছি ইসরো সম্বন্ধে, এই যে আমাদের ইসরোর কিন্তু অনেক বড় অবদান রয়েছে। ইসরো কত সালে স্থাপিত হয়? মনে রাখবে 15 আগস্ট 1969 সালে। এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? বেঙ্গালুরুতে রয়েছে। বর্তমান চেয়ারম্যান, দেখো এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, আমি এখানে যুক্ত করেছি। এখনও পর্যন্ত হননি, তিনি 14 জানুয়ারি যুক্ত হবেন, মানে জয়েন করবেন অ্যাজ আ চেয়ারম্যান অফ ইসরো। কি? ভি নারায়ণ হচ্ছে বর্তমান চেয়ারম্যান, বলছি হ্যাঁ, এখন নয় কিন্তু, তিনি আগামীকাল থেকে হবেন। তিনি কার জায়গায় হবেন? তিনি টি সোমনাথের জায়গায় চেয়ারম্যান হবেন। আর প্রথম চেয়ারম্যান কে ছিলেন? প্রথম চেয়ারম্যান হচ্ছে আমাদের বিক্রম সারাভাই। অ্যাকচুয়ালি দেখো এটা, এই যে এটা আছে না, এটা একটু কেটে দাও, টি সোমনাথ না, আমাদের কী হবে? বিক্রম সারাভাই হচ্ছে আমাদের প্রথম চেয়ারম্যান, হ্যাঁ, ইসরোর। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গ ফাইনালে কেরালাকে হারিয়ে কী করলো? আমাদের 78তম সন্তোষ ট্রফি জয়ী হলো। সন্তোষ ট্রফি কার সঙ্গে যুক্ত? ফুটবল খেলার সঙ্গে যুক্ত। তো দেখো সন্তোষ ট্রফি সম্বন্ধে আমরা একটু জেনে নেব। সন্তোষ ট্রফি একটা ফুটবল প্রতিযোগিতা, ঠিক না? এর প্রথম সংস্করণ হয়েছিল 1941 সালে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কী বলতো আমাদের কী হবে? এটা আমাদের 1941 to 42, 1942 হয়েছিল প্রথম সংস্করণ, ফার্স্ট এডিশন। আর প্রথম বিজেতা ছিল কিন্তু আমাদের বেঙ্গলি। সবচেয়ে বেশিবার এই সন্তোষ ট্রফি জিতেছে কে? আমাদের ওয়েস্ট বেঙ্গল, 33 বার। যেহেতু ফুটবল নিয়ে আলোচনা করছি, তো ভারতের যে ফুটবল সংস্থা রয়েছে, ভারতের ফুটবল সংস্থার নাম কি? অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, AIFF, এটা কত সালে স্থাপিত হয়? 1937 সালে। বর্তমানের প্রেসিডেন্ট কি আছে? কল্যাণ চৌবে। আর ইন্টারন্যাশনালি যে আমরা দেখি ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশন। অ্যাকচুয়ালি এটা আমরা বলতে গেলে বলবো ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল একাডেমি, ঠিক না? তো এটা কবে স্থাপিত হয়? আমাদের 1904 সালে। এর হেডকোয়ার্টার কোথায়? আমাদের আছে ফিফার। এই যে ফিফার হেডকোয়ার্টার কোথায়? জুরিক। বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে গিয়ানি ইনফ্যান্টিনো।
আমার 3 নম্বরে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে আসবো। এই যে আমাদের যুব মন্ত্রণালয়, মানে ইউথ অ্যাফেয়ার্স, যুব বিষয়ক এবং ক্রীড়া যে মন্ত্রণালয় রয়েছে, কী করলেন, তারা ঘোষণা করলেন জাতীয় ক্রীড়া পুরস্কার 2024 সালের। তো এর মধ্যে এবছর যে মেজর ধ্যানচাঁদ খেলারত্ন পুরস্কার, আমাদের খেলার জগতের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলারত্ন পুরস্কার। এবার এবছর 2024 সালের জন্য কজনের নাম ঘোষণা করা হলো? এখানে 4জন কে কে আমরা দেখে নেব। 4জন আমরা দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে কি দেখতে পাচ্ছি, ডি গুকেশ সম্প্রতি যিনি কী হলেন, বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হলেন 2024-এর ফায়ার চ্যাম্পিয়ন। এই ডি গুকেশ হচ্ছে দাবা খেলার সঙ্গে যুক্ত, সবচেয়ে কম বয়সী, কিন্তু সবচেয়ে কম বয়সী হিসেবে তিনি এবার রাজীব খেলরত্ন পেলেন বা ধ্যানচাঁদ খেলরত্ন। হরমনপ্রীত সিং আমরা জানি হকি টিমের ক্যাপ্টেন, আমাদের হকি যে টিম আছে ইন্ডিয়ান হকি টিম, তার ক্যাপ্টেন। টোকিও অলিম্পিক 20 সালের আর 24-এর প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক বিজেতা ভারতীয় হকি দলের ক্যাপ্টেন তিনি। তাছাড়াও 2024 সালে যে এশিয়ান গেমস হলো সেখানেও স্বর্ণপদক বিজেতা ভারতীয় হকি দলের ক্যাপ্টেন। মনু ভাকরকে আমরা চিনি যে এবারের প্যারিস অলিম্পিকে 2টি ব্রোঞ্জ পদক বিজেতা ভারতীয় শুটার। তাছাড়া তিনি প্রথম ভারতীয় যিনি একই অলিম্পিকে 2টো পদক জিতেছেন। তারপর দেখব কি আমরা প্রবীণ কুমার। এই যে প্রবীণ কুমার রয়েছে আমাদের, তিনি 2024-এর প্যারিস যে প্যারা অলিম্পিক হয় সেখানে হাই জাম্পে গোল্ড পেয়েছেন বা স্বর্ণপদক জিতেছেন। তো এই 4টা নাম কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। প্রবীণ কুমার প্যারা অ্যাথলেটিক্স, মনু ভাকর শুটিং, হরমনপ্রীত সিং হচ্ছে হকি, আর ডি গুকেশ হচ্ছে দাবা। অবশ্যই মনে রাখবে। এই যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, এই সময় একটু আমরা জেনে নিই। এটি হলো ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের প্রথম প্রাপক ছিলেন। এই যে রাজীব গান্ধী খেলরত্ন বা ধ্যানচাঁদ খেলরত্ন প্রথম কে পেয়েছিলেন? প্রথমবার দেওয়া হয় 1991-92 পান হচ্ছে আমাদের গ্র্যান্ড মাস্টার বা প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন দাবায় বিশ্বনাথন আনন্দ। এই মেজর ধ্যানচাঁদ খেলরত্নের পূর্ব নাম ছিল হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন। এই নামটা 2021 থেকে চেঞ্জ করা হয়, রাজীব গান্ধী খেলরত্ন থেকে করা হয় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন। পুরস্কার জগতের আরেকটা পুরস্কার, খেল জগতের দ্রোণাচার্য পুরস্কার। এই দ্রোণাচার্য পুরস্কার এই বছরে রেগুলার ক্যাটাগরি থেকে পেয়েছে 3 জন। নামগুলো দেখেন, সুভাষ রানা প্যারা শুটিংয়ের সঙ্গে যুক্ত, সন্দীপ সাওয়াং হকি, শ্রীমতী দীপালি দেশপান্ডে শুটিং। এই যে দ্রোণাচার্য পুরস্কার কী ক্ষেত্রে দেওয়া হয় আমি আলোচনা করছি একটু পরেই, তোমরা দেখে নাও কে কে পেয়েছে। আর লাইফ টাইম অ্যাচিভমেন্টে পেয়েছে, লাইফ টাইম অ্যাচিভমেন্টটা খুব ইম্পর্টেন্ট হ্যাঙ্গার মনে রাখবে। শ্রী আরমান্দো আগ্নেলো কোলাকো, তিনি ফুটবলের সঙ্গে যুক্ত, তিনি ফুটবলের প্রশিক্ষক একজন। আর এস মুরলীধরন, তিনি ব্যাডমিন্টনের সঙ্গে। তো এই যে দ্রোণাচার্য পুরস্কার খেল জগতের কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? এটা হচ্ছে আমাদের ক্রীড়া প্রশিক্ষকদের, যারা কোচ এক কথায়, যারা প্রশিক্ষণ করান। প্রথম পুরস্কার দেওয়া হয়েছিল 1985 সালে। 1985 সালে প্রথম পুরস্কার প্রাপকগণ কে পেয়েছিলেন? এইভাবে স্ট্যাটিক দিয়ে থাকে যে দ্রোণাচার্য পুরস্কার প্রথম পেয়ে থাকেন কারা, নামগুলো জানবো। ভালচন্দ্র ভাস্কর ভাগবত কুস্তিতে, ওম প্রকাশ ভারদ্বাজ বক্সিং, আর OM নাম্বিয়ার অ্যাথলেটিক্স। আর প্রথম মহিলা হিসেবে এই পুরস্কার পান, দ্রোণাচার্য পুরস্কার পান রেণু কোহলি, তিনিও অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত। এবারে যাবো আমরা কি অর্জুন অ্যাওয়ার্ড, নাম শুনেছি আমরা, খেল জগতের একটা গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জুন পুরস্কার। এই বছরে কতজনকে দেওয়া হচ্ছে? এই বছরে মোট দেওয়া হচ্ছে 32 জন, এবং তার সঙ্গে লাইফ টাইম পাচ্ছে 2 জন। তোমরা দেখে নাও, এই যে লাইফ টাইম পাচ্ছে 2 জন, সুচা সিং অ্যাথলেটিক্স আর মুরলীকান্ত রাজারাম পেটকার, তিনি প্যারা সুইমিং। এই যে অর্জুন পুরস্কার পাচ্ছে, এবার দেখো তোমরা অনেকজনের নাম জানো না, বাট একবার না চোখ বুলিয়ে নেবে, একবার তোমরা অবশ্যই চোখ বুলিয়ে নেবে। এবার কিন্তু না কোনো ক্রিকেটারকে দেওয়া হয়েছে, না কোনো ফুটবলারকে দেওয়া হয়েছে। ফেমাস বলতে কি তোমরা নাম শোনোনি, এই ধরনের আমাদের যারা খেলোয়াড় তাদের নাম আমরা বেশি পাবো। দেখে নাও, আমি পড়ছি না, হ্যাঁ, তোমরা একটু দেখে নাও, একবার তোমরা দেখে নাও বা স্ক্রিনশট করে নিতে পারো। হ্যাঁ, একটা কথা, আমার এই পুরো ক্লাসটা PDF, যেমন আমি আমার অফলাইন কোচিংয়ের স্টুডেন্টদের আমি গ্রুপে দিয়ে দেবো এটা। হ্যাঁ, রেডি আছে, ওদের জন্য তৈরি করে দিতে হবে ওদেরকে। আর যেটা আমরা এই ক্লাস করাচ্ছি ইউটিউবে, আমি এটা হয়তো দেবো না, এটা মাসের শেষে একবারে দেবো, পুরো সমস্ত উইকগুলোকে কম্বাইন করে। এবার চলে আসি 4 নম্বর। হ্যাঁ, 4 নম্বর তোমরা দেখো, ভারতীয় রেলের প্রস্তাবিত, আমাদের ভারতীয় রেলে বর্তমানে কিন্তু আমাদের 68টা কী রয়েছে, ডিভিশন রয়েছে 68টা। তো প্রস্তাবিত 69তম ডিভিশন হতে চলেছে কোনটা? জম্মু ডিভিশন। এবার রেলওয়ে সম্বন্ধে একটু জেনে নিই। আমাদের ভারতের ইন্ডিয়ান রেলওয়ে ফরমেশন কি? ফরমেশন হচ্ছে 16 এপ্রিল 1853 সেই জন্য আমরা কী করি, ইন্ডিয়ান রেলওয়ে ডে পালন করি 16 এপ্রিল আমরা। প্রেজেন্ট চেয়ারম্যান, আচ্ছা বানানটা একটু ভুল আছে, দেখে নেবে বানানটা একটু ভুল, চেয়ারম্যান বানানটা ভুল আছে। হ্যাঁ, প্রেজেন্ট চেয়ারম্যান কে? প্রেজেন্ট চেয়ারম্যান অ্যান্ড সিও, এটা অ্যান্ড সিও হবে। হ্যাঁ, সতীশ কুমার
সতীশ কুমার হচ্ছে বর্তমান চেয়ারম্যান আর হচ্ছে সিও। প্রথম ট্রেনের যাত্রা শুরু হয় আমরা জানি 1853 সালে, 34 কিলোমিটারের যাত্রা। কোথা থেকে কোথায়? বোম্বে থেকে থানে পর্যন্ত, মহারাষ্ট্রের। ভারতীয় রেল কত সালে রাষ্ট্রীয়করণ হয়, মানে অর্থাৎ ন্যাশনালাইজ হয়? আমাদের 1950 সালে, এটা মনে রাখবে। এবার দেখবো কি আমরা রেলওয়ে মিনিস্টার। বর্তমান রেল মিনিস্টারকে, রেলমন্ত্রী হচ্ছে আমাদের অশ্বিনী বৈষ্ণব। আর ফার্স্ট রেলওয়ে মিনিস্টার কে ছিলেন? জন মাথাই। মনে রাখবো ভারতীয় যে রেল আছেন গোটা বিশ্বের চতুর্থ বৃহত্তম নেটওয়ার্ক। প্রথম হচ্ছে ইউএসএ, দ্বিতীয় চায়না, তৃতীয় হচ্ছে রাশিয়ার, পরে হচ্ছে ভারত, বিশ্বের চতুর্থ বৃহত্তম নেটওয়ার্ক। আর ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয় কত সালে? 1925 সালের 3 ফেব্রুয়ারি, বোম্বে এবং কুরলার মধ্যে, এটা মহারাষ্ট্র। একটা গুরুত্বপূর্ণ স্ট্যাটিক আমরা দেখবে তোমরা এখান থেকে, যেমন এই যে আমাদের 1924 সালে, হ্যাঁ, এই 1924 সালে কী করা হয়? রেলওয়ে বাজেটকে সাধারণ বাজেট থেকে পুরোপুরি আলাদা করে দেওয়া হয়। রেলওয়ে বাজেটকে পুরোপুরি সাধারণ বাজেট থেকে, এখন যেমন কী করা হয়, ইউনিয়ন যে বাজেট পেশ করি আমরা, যে সাধারণ বাজেট পেশ করা হয় তার সঙ্গে রেলওয়ে বাজেটকে যুক্ত করা হয়, বাট এটা আগেও ছিল। 1924 সালে এটাকে কী করা হয়? আলাদা করে দেওয়া হয়, সেপারেট করে দেওয়া হয়। কোন কমিটির আন্ডারে? অ্যাকওয়ার্থ কমিটির আন্ডারে। কোন কমিটির আন্ডারে? অ্যাকওয়ার্থ কমিটির আন্ডারে, এখান থেকে পড়ে, অ্যাকওয়ার্ড কমিটির আন্ডারে। কিন্তু পরবর্তীকালে এই কয়েক বছর আগে 2017 সালে বিবেক দেবরয় কমিটির পরামর্শে আবার রেলওয়ে বাজেটকে কেন্দ্রীয় বাজেট বা ইউনিয়ন যে বাজেট তার সঙ্গে আবার একত্রিত করা হয়। তো অবশ্যই সালগুলো মনে রাখবে। বর্তমানে ভারতের রেল জোনের সংখ্যা হচ্ছে 18টি। কোনো কোনো জায়গায় তোমরা একটু 19টা পেতে পারো, বাট 18টা। হ্যাঁ, আমাদের মেন রেল জোন হচ্ছে 18টা। 18তম রেল জোন হচ্ছে সাউথ কোস্ট জোন, দক্ষিণ উপকূলীয় যে জোন সেটা। আর 17তম কী ছিল? আমাদের কলকাতা মেট্রো। তো এই 18টা জোনের নাম তোমরা দেখে নাও একটু। 18টা জোন যে রয়েছে আমাদের, 18টা জোনের নাম তোমরা অবশ্যই দেখে নেবে, দেখে নাও, এই যে এটা একটু দেখে নেবে তোমরা। নেক্সট কোশ্চেন আমরা যাবো, ভারত 1929 সালে জানুয়ারি মাসের মধ্যে পূর্ব আন্টার্কটিকায় মৈত্রী 2 গবেষণা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে। দেখো আমাদের যে আন্টার্কটিকা রয়েছে কিনা, এখানে রিসার্চ সেন্টার রয়েছে ভারতের 3টা রিসার্চ সেন্টার অলরেডি রয়েছে, বাট তার মধ্যে 2টো সেন্টার পুরোপুরি আমাদের ডিকমিশন করা হয়েছে, বন্ধ করে রাখা আছে। তো এই 3টা কী কী, আগে 3টা বলে দিই তোমাদের। এই যে একটা দক্ষিণ গঙ্গোত্রী, এই আমাদের দক্ষিণ গঙ্গোত্রী, যেটা 1984 সালে প্রতিষ্ঠিত হয়, এখানটা 90-এ বন্ধ হয়ে যায়। তারপর মৈত্রী 1988-তে, তৃতীয়টা হচ্ছে ভারতে। এই 3টা, বাট কী করা হয়েছে, এই মৈত্রীর হয়তো সময়কাল শেষ, মেয়াদ, এবার তার জন্য মৈত্রী 2, এই যে মৈত্রী 2 স্থাপনের পরিকল্পনা করা হয়েছে আন্টার্কটিকায়। তো অবশ্যই নামগুলো মনে রাখবে। দক্ষিণ গঙ্গোত্রী খুব ইম্পর্টেন্ট, দক্ষিণ গঙ্গোত্রী, মৈত্রী আর ভারতে, 3টা রয়েছে বর্তমানে আমাদের। আর আর্কটিক যদি অঞ্চল বলি, আর্কটিক সাউথ পোলের কথা বললে রয়েছে আমাদের কি হিমাদ্রি, 2008 সালে স্থাপিত হয়। 6th কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন আমাদের কি দেখতে পাচ্ছি, এই যে আমাদের ভুবনেশ কুমার কি হলেন? তিনি UIDAI এর সিও নিযুক্ত হলেন। খুব ইম্পর্টেন্ট, UIDAI কি? ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, এক গুরুত্বপূর্ণ সংস্থা, যে সংস্থা 2016 সালে প্রতিষ্ঠিত হয়। অ্যাকচুয়ালি এর ফর্মেশন 2009 সালেই, বাট এটা স্ট্যাটুটরি মানে বিধিবদ্ধ একটা সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে হচ্ছে আমাদের 2016 সালে, স্ট্যাটিউটরি সংস্থা হিসেবে। আচ্ছা, এই যে আমাদের UIDAI আছে কি না, UIDAI যে রয়েছে আমাদের, এই যে সংস্থা রয়েছে, এর কাজ কি? এর কাজ হচ্ছে এই যে আমাদের আধার কার্ড, এই আধার কার্ড তৈরি করে থাকে কে? আধার কার্ডকে জারি করে থাকে এই সংস্থা, জারি করে থাকে। আধার কার্ডের নাম্বার সংখ্যা হচ্ছে 12টি, মনে রাখবে। আর ভোটার কার্ড কে করে থাকে? ভোটার কার্ড হচ্ছে আমাদের নির্বাচন কমিশন। নেক্সট প্রশ্ন, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে আমাদের 1 জানুয়ারি 2025 সালে DRDO কী করলো? তার 67তম প্রতিষ্ঠা দিবস পালন করলো। অর্থাৎ আমাদের DRDOর যে 67তম যে প্রতিষ্ঠা দিবস, সেটা পালিত হলো 1 জানুয়ারি 2025-এ। তাহলে এই DRDO কবে স্থাপিত হয় দেখে নাও। DRDOর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, স্টাবলিশ 1 জানুয়ারি 1958 সালে, হেডকোয়ার্টার নিউ দিল্লি। আর এর মোটোটাকে দেখে নেবে, মোটো হচ্ছে জ্ঞানই নীতি শক্তির উৎস, স্ট্রেংথস অরিজিন ইজ ইন নলেজ। এবার চেয়ারম্যান কি আছে বর্তমানে? ডক্টর সমীর কামাত রয়েছে। আর ফার্স্ট চেয়ারম্যান ছিলেন কি, এটা অবশ্যই দেখে রাখবে, VS অরুণাচলম ফার্স্ট চেয়ারম্যান ছিলেন হচ্ছে DRDOর। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, এই যে নৌমহড়া বরুণা,
নৌমহড়া বরুণ বা বরুণা, এটাকে নৌমহড়া কোন দুটি দেশের মধ্যে পালিত হলো? ফ্রান্স আর ভারতের মধ্যে। এক্সারসাইজ বরুণা, কোথায় এটা? আরব সাগরে। তো ভারত ও ফ্রান্সের মধ্যে যে নৌমহড়া আরও হয়, আমাদের নৌমহড়া আরও যে মহড়াগুলো হয় আমাদের, যেমন হচ্ছে বায়ুসেনা মহড়াটা হচ্ছে কি গরুড়া, আর সেনাবাহিনীর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে শক্তি। তো আসতে পারে এক্সারসাইজ শক্তি ইন্ডিয়া ফ্রান্স, এক্সারসাইজ গরুড়া ইন্ডিয়া ফ্রান্স। ফ্রান্সের সময় ফ্রান্সের ক্যাপিটাল জানি প্যারিস, প্রেসিডেন্ট কে রয়েছে? এমানুয়েল ম্যাক্রন, আমরা সবাই জানি, বাট যদি কখনো দিয়ে থাকে প্রাইম মিনিস্টার একটু গুলিয়ে যেতে পারে, দেওয়ার চান্স ম্যাক্সিমাম। প্রাইম মিনিস্টারকে আমরা এমানুয়েল ম্যাক্রন করলে কিন্তু ভুল হবে। প্রাইম মিনিস্টার কি আছে? ফ্রাঙ্কোয়াইস ব্যারো। 9 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে কি, দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স, মজার কারেন্ট অ্যাফেয়ার্স। ভারতের প্রথম বিটা প্রজন্মের সন্তান ফ্রাঙ্কি রেমরুদ্দিকা। ফ্রাঙ্কি সংক্ষেপে বলছে ফ্রাঙ্কি। এই যে ভারতের প্রথম যদি বলি বিটা প্রজন্মের সন্তানকে ফ্রাঙ্কি। বিটা প্রজন্ম কি একটু পরে আমি আলোচনা করছি। সে মিজোরামে আমাদের 2025-এর 1 জানুয়ারি দেখো রাত ঠিক 12টা 3 মিনিটে জন্মগ্রহণ করে এই ফ্রাঙ্কি। ফ্রাঙ্কি প্রথম সন্তান, প্রথম কোনো ভারতবর্ষে প্রসব হলো এই সন্তান ফ্রাঙ্কি। বিটা প্রজন্ম কি, দেখো আমাদের মানুষের জন্মটাকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, সাল ভিত্তিক অনুসারে কতগুলো জেনারেশনে ভাগ করা হয়েছে। তো বিভিন্ন রকম জেনারেশন দেখে নাও, যদি 1901 থেকে 1924-এর মধ্যে কারো জন্ম হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে দ্য গ্রেটেস্ট জেনারেশনের মধ্যে পড়ে। তো এতগুলো দেখানো তোমরা দেখে নেবে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানটায়, তো শেষে দেখায় তোমাদেরকে, তোমাদের মধ্যে বেশিরভাগই কিন্তু দেখবে তোমরা জেনারেশন জেডের মধ্যে পড়ো, অর্থাৎ 1997 থেকে 2012, 1997 থেকে 2012 সাল পর্যন্ত এর মধ্যে যাদের জন্ম তারা হচ্ছে জেনারেশন জেডের মধ্যে পড়ে, ম্যাক্সিমাম তোমরা যারা এর মধ্যে পড়ো। তারপরে 2013 থেকে 2024 শেষ মধ্যে যাদের জন্ম তারা জেনারেশন আলফার মধ্যে পড়ে। আর যারা এই 25 সালে পড়লো, 25 থেকে 2039 পর্যন্ত যাদের জন্ম হবে ওরা পড়বে জেনারেশন বেটার মধ্যে। তবে জিনিসটা বোঝা গেল। তো এই জেনারেশন বেটার মধ্যে পরে প্রথম সন্তান ভারতবর্ষ হচ্ছে ফ্রাঙ্কি, মিজোরামে জন্মগ্রহণ করেছে। মনীষ সিংঘল বর্তমানে কী হলেন? তিনি অ্যাসোচ্যামের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। অ্যাসোচ্যাম আমরা জানি একটা আমাদের একটা ইকোনমিক্সের একটা বড় সংস্থা, একটা অ্যাসোচ্যাম, অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট, কিন্তু স্থাপিত হয় 1920 সালে। এটা একটা বাণিজ্যিক সংস্থা হিসেবে কাজ করে, এটা হেডকোয়ার্টার নিউ দিল্লি। আর এর যে আমরা বলি প্রেসিডেন্টকে, এর প্রেসিডেন্ট কিন্তু কে? প্রেসিডেন্ট হচ্ছে সঞ্জয় নায়ার, আর সেক্রেটারি জেনারেল কে হলেন? মনীষ সিংঘল হলেন। দেখে রাখবে এটা। সাহিত্য একাডেমি পুরস্কার 2024-এ সাহিত্য একাডেমি পুরস্কার ঘোষণা করা হয়েছে, এখনও সম্পূর্ণ ঘোষণা কমপ্লিট হয়নি। তো এর মধ্যে আমরা দুটো ভাষায় যে ঘোষণা করা হয়েছে সেটা না পড়বো, মানে সব অনেকগুলো 21টা ভাষা করা হয়েছে, বাট দুটো গুরুত্বপূর্ণ ভাষা, একটা হচ্ছে কি আমাদের ইংলিশ আর যে হিন্দি। ইংলিশে কাকে দেওয়া হয়েছে? অ্যাস্তারিন কিরে নামক এক রাইটারকে, তার স্পিরিট নাইটস নামক উপন্যাসের জন্য। তো অবশ্যই মনে রাখবে, যেহেতু সাহিত্য একাডেমি পুরস্কার সেই জন্য অবশ্যই মনে রাখবে স্পিরিট নাইটস নামক উপন্যাসটা কার লেখা? অ্যাস্তারিন কিরে, তাকে তার জন্য 2024 সালের সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে। আর গগনগিল পেয়েছেন হিন্দির জন্য, তার মে জব তক আই বাহার এই কাব্যটি লেখার জন্য গগনগিল পেয়েছেন। এবার সাহিত্য একাডেমি পুরস্কার সম্বন্ধে একটু জেনে নিই। 1954 সালে প্রতিষ্ঠিত হয়। কে দিয়ে থাকে? ভারতের ন্যাশনাল একাডেমি অফ লেটার্স দিয়ে থাকে। এটা 22টি ভাষা যেমন আছে সাংবাদিক, তার সঙ্গে সঙ্গে আমাদের আরও 2টি ভাষা ইংরেজি এবং রাজস্থানী, এই মোট 24টি ভাষায় দেওয়া হয়ে থাকে। এটা একটু দেখে নেবে তোমরা। দেখো কী কী আছে রয়েছে, এগুলো দেখবে, অবশ্যই দেখবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। একটি খোদাই করা আমার প্লেট দেওয়া হয়, শাল দেওয়া হয়, 1 লাখ টাকা চেক দেওয়া হয়। এবং এই যে ফলকটি, এই যে পুরস্কার হিসেবে যে ফলকটা দেওয়া হয়, সেই ফলকটির যে নকশা, এটা কে তৈরি করেছিলেন? আমাদের সত্যজিৎ রায়। বাংলাতে প্রথম বিজেতা কে ছিলেন? জীবনানন্দ দাশ। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। বাংলার প্রথম জীবনানন্দ দাশ, বাংলায় তিনি পেয়েছিলেন 55 পেয়েছিলেন শ্রেষ্ঠ কবিতা লেখার জন্য, শ্রেষ্ঠ কবিতা এই কাব্যগ্রন্থটা লেখার জন্য। আর বাংলাদেশ প্রথম মহিলা বিজেতা হলেন আশাপূর্ণা দেবী। এই আশাপূর্ণা দেবী তিনি প্রথম কিন্তু আমাদের জ্ঞানপীঠ পুরস্কার প্রাপিকা বলবো, তার প্রথম প্রতিশ্রুতি লেখার জন্য 1976 সালে। 12 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কি? ভারতীয় সেনাবাহিনী 3 থেকে 5 জানুয়ারি গোলকুন্ডা ফোর্টে কী করবে? গোলকুন্ডা ফোর্টে নো ইয়োর আর্মি মেলা 2025 আয়োজন করলো। তো নো ইয়োর আর্মি মেলা ভারতীয় সেনাবাহিনী দ্বারা পরিচালিত কোথায় আয়োজিত হলো? মনে রাখবো, গোলকুন্ডা ফোর্টে। গোলকুন্ডা ফোর্ট কোথায় রয়েছে? হায়দ্রাবাদে রয়েছে, তেলেঙ্গানার হায়দ্রাবাদে। কাকাতিয়া রাজবংশ দ্বারা এটা নির্মিত হয়েছিল। যদি বিশেষ করে আমরা বলি কার দ্বারা নির্মিত, তো এই নামটা অবশ্যই থাকবে আমাদের মোহাম্মদ কুলি কুতুব শাহের দ্বারা নির্মিত হয়েছিল। ওয়ার্ল্ড ব্রেল ডে, আমরা জানি ওয়ার্ল্ড ব্রেল ডে, বিশ্ব ব্রেল দিবস প্রতি বছর 4ই জানুয়ারি কী করা হয়? 4ই জানুয়ারি আমরা পালন করি। তো এই যে লুইস ব্রেল নামক এক ভাষাবিদ,
তিনি কি করেছিলেন, তিনি যারা চোখে দেখতে পান না তাদের জন্য এক বিশেষ অ্যালফাবেট, বিশেষ এক অক্ষরের ব্যবস্থা করেন, সংখ্যার ব্যবস্থা করেন, যার জন্য তারা পড়াশোনা করতে পারে, তারাও সেগুলোকে পড়তে পারে। কিসের মাধ্যমে? স্পর্শকাতর, অর্থাৎ টাচ, স্পর্শের মাধ্যমে। দেখতে পাচ্ছ তোমরা এই যেটা, এখানে একটা ভালো স্টাডি প্রশ্ন কি, এই যে ব্রেল যে পদ্ধতি, ব্রেল পদ্ধতিতে অক্ষর সংখ্যা এমনকি বাদ্যযন্ত্র, গাণিতিক, এই সমস্ত রকম বিষয় বোঝার জন্য কয়টি বিন্দুর ব্যবহার করা হয়? মনে রাখবে 6টি বিন্দুর। দেখো তোর মোটামুটি 6টি বিন্দুর মধ্যে কভার করা হয় জিনিসগুলোকে। আর এই যে ব্রেল পদ্ধতি প্রথম প্রকাশিত হয় 1829 সালে। আর লুইস ব্রেলের নামকরণেই এই পদ্ধতির নামকরণ করা হয়েছে। তিনি ফ্রান্সের বাসিন্দা ছিলেন। একটু দেখে নেবে তোমরা। আমরা আসবো 14তম কারেন্ট অ্যাফেয়ার্স। 2025 সালে প্রথমবার লোকপাল দিবস পালন করা হবে কবে? খুব ইম্পর্টেন্ট, যেহেতু এই লোকপাল দিবস প্রথম পালন করা হবে 2025 সালে 16ই জানুয়ারি, সেই জন্য কিন্তু। তো লোকপাল আমরা জানি প্রজাতন্ত্র যেখানটি রয়েছে সেই সাধারণ মানুষের জনস্বার্থ রক্ষা হচ্ছে কি হচ্ছে না তার প্রতিনিধিত্ব করে থাকে কি এই লোকপাল। সাধারণ মানুষ যদি তাদের দাবি না জানাতে পারে কোথাও, তাহলে তারা লোকপালকে জানাবে। এই উদ্দেশ্যে কী করা হয়? লোকপাল প্রতিষ্ঠিত হয় ভারতবর্ষে। আর এই লোকপালের ধারণা কোথা থেকে পাই আমরা? খুব স্টাডি প্রশ্ন এটা, সুইডেন থেকে। লোকপালের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? সুইডেন থেকে। আর মোটামুটি মনে রাখবে কার্যকর হয়েছিল 16ই জানুয়ারি 2014 সালে, সেই জন্যই 16ই জানুয়ারিকে কী করা হচ্ছে? লোকপাল দিবস হিসেবে পালন করা হচ্ছে। তাহলে লোকপাল কি? লোকপাল সাধারণ যে জনগণ, তাদের নেতৃত্ব দেওয়া, অর্থাৎ তাদের প্রতিনিধিত্ব করা। কোথায়? তাদের যে দাবি, তাদের যে জানার কিছু বিষয়, এমন কিছু জানার বিষয় রয়েছে যেগুলো আমাদের কেন্দ্রীয় সংস্থা থেকে শুরু করে রাজ্য সংস্থা সাধারণ মানুষকে পাত্তাই দেয় না। তাদের অভিযোগ শোনার কোনো প্রয়োজন মনে করে না। সেই সমস্ত অভিযোগ, তাদের দাবি, তাদের সমস্যাগুলো তুলে ধরা হবে কোথায়? লোকপালের কাছে। সাধারণ মানুষ আমরা লোকপালের কাছে আমাদের সমস্যা তুলে ধরতে পারবো, এবং সেটা নিয়ে তারপর লোকপাল সরকারের সঙ্গে আলোচনা করে তার একটা সমস্যা মেটানোর বা সমাধান করার জন্য একটা কাজ করবে। তো যাই হোক, এখান থেকে স্টাডি কী পড়বো? এখানে আমরা একটা জিনিস পড়বো, এই যে লোকপাল আছে কি না, লোকপাল শব্দটি প্রথম কে ব্যবহার করেন, কে তৈরি করেন? লোকপাল শব্দটির উদ্ভাবক হচ্ছে এল.এম. সিংভি, 1963 সালে। এটা স্টাডি মনে রাখবে। লোকপালের প্রস্তাব পেশ করেছিলেন প্রথম অশোক কুমার সেন। আর এর মোটো কি? লোকপালের মোটো হচ্ছে কারো সম্পদের লোভ করো না। খুব ইম্পর্টেন্ট, ডু নট বি গ্রিডি ফর এনি ওয়ানস ওয়েলথ। লোকপালে যে লোগো রয়েছে, লোগোটা দেওয়া হয়নি আমার, যদি তোমরা গুগলে দেখে নেবে। হ্যাঁ, এই লোগো থেকেও প্রশ্ন আসে। প্রশান্ত মিশ্র লোকপালের যে লোগো সেটার রূপায়ণ করেছিলেন। লোকপাল সম্বন্ধে এখানে কিছু তথ্য রয়েছে, তোমার মনে রাখবে। লোকপালের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? আমাদের পিনাকি চন্দ্র ঘোষ। আর বর্তমান হচ্ছে অজয় মানিকরাও খানউইলকার। বর্তমান হচ্ছে চেয়ারম্যান লোকপালের। এবার দেখো, তেলেঙ্গানা সরকার কী করলো? সাবিত্রীবাই ফুলে যে রয়েছে আমাদের, জ্যোতিবা ফুলের স্ত্রী সাবিত্রীবাই ফুলের জন্মবার্ষিকী মহিলা শিক্ষক দিবস হিসেবে উদযাপন করলো। এবার সাবিত্রীবাই যে রয়েছে তার জন্মবার্ষিকী, মানে জন্ম কবে? 1831-এর 3 জানুয়ারি। সেই জন্য 3 জানুয়ারি পালন করছে হচ্ছে তেলেঙ্গানার স্টেট টিচার্স ডে হিসাবে। সাবিত্রীবাই কে ছিলেন? দক্ষিণ ভারতের একজন সমাজ সংস্কারক, জ্যোতিবা ফুলের স্ত্রী ছিলেন, জানি। ওদের অনেক বড় ভূমিকা রয়েছে সামাজিক স্তরে। তিনি ভারতের প্রথম মহিলা শিক্ষিকা, মনে রাখবো। তার লেখাটা কাব্যগ্রন্থের নাম হচ্ছে কাব্য ফুলে। কি? কাব্য ফুলে। 16 নম্বর কি? 13 থেকে 15ই জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা। খুব গুরুত্বপূর্ণ, কারণ এই মহাকুম্ভ মেলা আজকে আলোচনা করছি, আমাদের সময় ঘটছে, আমরা হয়তো এটা দেখতে পাবো না, মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে 13 থেকে 15ই জানুয়ারি। এই যে মহাকুম্ভ মেলা বলছি, আমি জিনিসটা পড়ি, 144 বছর অন্তর হয়। 144 বছর অন্তর। বাট এই মহাকুম্ভ যে আছে, কুম্ভের অনেকগুলো ভাগ রয়েছে, শুধু কুম্ভ মেলা। হ্যাঁ দেখো, এই যে শুধু কুম্ভ মেলা আছে কি না, 12 বছরে 4 বার পালিত হয়, অর্থাৎ 3 বছর অন্তর। যে 4টা জায়গায় কুম্ভ মেলা হয়, সেই 4টা জায়গার নাম মনে রাখবে তোমরা, কিন্তু আসে। উজ্জয়িনীতে হয় মধ্যপ্রদেশের, উত্তরাখণ্ডের হরিদ্বার, মহারাষ্ট্রের নাসিক, আর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, ঠিক না? এবার অর্ধ কুম্ভ মানে বুঝতে পারছো, 12 বছরে তো আমাদের একটা হয়, আমাদের পূর্ণ কুম্ভ হয়, তো 12 বছরে তাহলে 2 বার হয়, মানে 6 বছর অন্তর হয়, সেটা হচ্ছে আমাদের অর্ধ কুম্ভ। একটা হরিদ্বারে হয়, একটা প্রয়াগরাজে হয়। তাহলে হরিদ্বার আর প্রয়াগরাজ অবশ্যই গুরুত্বপূর্ণ। আর পূর্ণ কুম্ভ হচ্ছে 12 বছরে একবার, 12 বছর অন্তর, এক কথায় 12 বছরে একবার হয়ে থাকে। আর মহাকুম্ভ, এবার যেটা হচ্ছে মহাকুম্ভ, সেটা 144 বছরে একবার পালিত হয়। মোট 12টি কুম্ভের পর
144 বছরে একবার হয়। এবার 2025 সালে যে মহাকুম্ভ হচ্ছে প্রয়াগরাজে, সেটা কিন্তু মহাকুম্ভ। তো অবশ্যই যারা যেতে পারবে তোমরা যেও, এই মহাকুম্ভ আর পাবে না। আর এই মহাকুম্ভকে ইউনেস্কোর যে আমাদের ইনটেনজিবল যে কালচারাল হেরিটেজ যে হিউম্যানিটি লিস্ট রয়েছে, সেখানে যুক্ত করা হয়েছিল কত সালে? 2017 সালে। খুব ইম্পর্টেন্ট ডেট, এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট ডেট। ইনটেনজিবল যে হেরিটেজ যে লিস্ট রয়েছে ইউনেস্কোর, সেখানে যুক্ত করা হয় 2017 সালে। আচ্ছা, 17 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কি? সম্প্রতি ভারতের পারমাণবিক কর্মসূচির একজন গুরুত্বপূর্ণ স্থপতি, খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, ডক্টর রাজাগোপাল চিদাম্বরম, তিনি পরলোক গমন করলেন। এটা আবার স্যাড নিউজ ফর স্পেস ইন্ডাস্ট্রি, স্যাড নিউজ ফর টেকনোলজি অফ ইন্ডিয়া। আমাদের এই যে পোখরান টেস্ট হয়েছিল না 1974 সালে, যার নাম হচ্ছে স্মাইলিং বুদ্ধ, আর অপারেশন শক্তি হয়েছিল 1998 সালে। এই যে দুটো অপারেশন আমাদের পারমাণবিক নিউক্লিয়ার টেস্ট, তার একজন অন্যতম কারিগর ছিলেন হচ্ছে আমাদের এই ডক্টর রাজাগোপালা চিদাম্বরম। তিনি পরলোক গমন করলেন। প্রশ্ন আসবে, রাজাগোপালা চিদাম্বরম তিনি সম্প্রতি পরলোক গমন করলেন, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তোমরা বলবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এই যে 11 মে 1998 সালে অপারেশন শক্তি সাকসেসফুল হয় আমাদের, সেই জন্য 11 মেকে কী করি আমরা? ন্যাশনাল টেকনোলজি ডে হিসেবে পালন করে থাকি। এবার 2024-এর জন্য 2025 সালে যে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, সেটা কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। তো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড সম্বন্ধে হালকা স্টাডি পড়ে নিই আমরা, তারপর আমরা আসছি তথ্যের মধ্যে। দেখো স্টাডি কি গোল্ডেন গ্লোব, এটা চলচ্চিত্র এবং টেলিভিশনের জন্য প্রদান করা হয়ে থাকে। প্রথম দেওয়া হয়েছিল 1944 সালে। আর ভারতের প্রথম যে প্রাপকের কথা বলি, গোল্ডেন গ্লোব যিনি পুরস্কার জিতেছেন, তিনি হচ্ছেন A.R. রহমান 2009 সালে। এবার এই বছর 2025 সালে 2024-এর জন্য যারা নমিনেটেড হয়েছিলেন ভারত থেকে, তার মধ্যে একজন হচ্ছে কি, একটা আমাদের বেস্ট নন ইংলিশ ফিল্মের জন্য হয়েছিল আমাদের এই সিনেমাটা অল উই ইমাজিন অ্যাজ লাইট। আর এই সিনেমার যে পরিচালক পায়েল কাপাডিয়া, তিনি সেরা পরিচালকের জন্য মনোনীত হয়েছিলেন, বাট জিততে পারেনি। বাট তাও এই দুটো পায়েল কাপাডিয়া আর অল উই ইমাজিন অ্যাজ লাইট। এবার 2025 সালে তাহলে যে দেওয়া হলো গোল্ডেন গ্লোব, সেটা কততম দেওয়া হলো? অবশ্যই মনে রাখবে, এটা হচ্ছে আমাদের 82তম। সেরা পরিচালক কে পেয়েছেন? ব্র্যাডি করবেট দ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য। সেরা পুরুষ অভিনেতা হচ্ছে অ্যাড্রিয়ান ব্রডি দ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য। শ্রেষ্ঠ অভিনেত্রী ফার্নান্ডা টোরেস আই এম স্টিল হেয়ার সিনেমার জন্য। আর সেরা মোশন ড্রামা পিকচার হচ্ছে দ্য ব্রুটালিস্ট। আর নন ইংলিশ ফিল্ম হচ্ছে এমিলিয়া পেরেজ। এই যে এমিলিয়া পেরেজ আমাদের যে ভারতীয় যে সিনেমা, সেটাকে পরাজিত করে এই এমিলিয়া পেরেজ কিন্তু জিতেছে বেস্ট নন ইংলিশ ফিল্ম। আর বেস্ট অ্যানিমেটেড ফিল্ম হচ্ছে ফ্লো। আরও রয়েছে, বাট আমার হচ্ছে এগুলো কম করে জানা উচিত। তোমরা যদি মনে হয় আরও জানবে, তাহলে তোমরা গুগল সার্চ করে পুরো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড দেখে নিতে পারো, বাট সব করার দরকার নেই, এগুলো এনাফ। 19 নম্বর, ভারতের মেট্রো রেল নেটওয়ার্ক বর্তমানে কতটা কমপ্লিট করেছে? 1000 কিলোমিটার অতিক্রম করেছে। আর এটা অতিক্রম করে বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক হয়ে উঠেছে আমাদের ভারতের মেট্রো রেল নেটওয়ার্ক। কাদের পরে? প্রথম হচ্ছে ইউএসএ রয়েছে, দ্বিতীয় রয়েছে আমাদের চায়না মানে ইউএসএ, চায়নার পরে হচ্ছে ভারতের তৃতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক। কোথায়? মেট্রোর ক্ষেত্রে। আচ্ছা, ভারতের মেট্রোর সম্বন্ধে বলি। কবে শুরু হয় ভারতের মেট্রো? প্রথম মেট্রো 1984 সালে কলকাতায় এসপ্লেনেড স্টেশন থেকে ভবানীপুর পর্যন্ত। ভারতের বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্ক কোনটি? দিল্লি মেট্রো, মনে রাখবে কিন্তু, দিল্লি মেট্রো। আর তাছাড়া হচ্ছে আমাদের ভারতের যে বেঙ্গালুরু যে মেট্রো আছে না, কি নামে পরিচিত? নাম্বাম মেট্রো। এটা আসে প্রশ্নটা, নাম্বাম মেট্রো। এইটুকুই রেখেছি এখানটা। এবার তারপর 20 নম্বর, আজকের স্ট্যাটিক আকারে যেটা শেষ। ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ব্রিক্সে যোগদান করলো, অর্থাৎ ব্রিক্সের সদস্যপদ গ্রহণ করলো। এই যে ব্রিক প্রতিষ্ঠিত হয় আমাদের প্রধান 5টি দেশ, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকার 8 অক্ষরের সমন্বয়ে, মানে প্রথম যে অক্ষর তার সমন্বয়ে ব্রিক্স প্রতিষ্ঠিত হয় 2009 সালে। অ্যাকচুয়ালি এর কথা তো 2006 সালে এটা মোটামুটি করা হয়, বা 2009 সাল থেকে পুরোপুরি এর শুরুয়াত 2009 সালে প্রতিষ্ঠিত হয়। এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? সাংহাই রয়েছে, চীনের সাংহাই। বর্তমানে তাহলে কতগুলি সদস্য দেশ? 11টি, ইন্দোনেশিয়া যোগদান করার পর। তো এই যে নামগুলো রয়েছে আমাদের, নামগুলো তোমরা একটু দেখে নেবে কে রয়েছে। এই বাস্তবের প্রশ্ন, যে নিচের কোনটি ব্রিক্সের সদস্য দেশ নয়, তোমরা দেখে নেবে। ব্রিক্স সম্বন্ধে কিছু তথ্য আছে, তোমরা একটু দেখে নিও। ব্রিক্সের সামিটটা তোমরা অবশ্যই পড়বে। এই সামিটটা দেখতে পাচ্ছ, প্রথম সামিট হয়েছিল রাশিয়াতে 2009 সালে। 2023 হয়ে দক্ষিণ আফ্রিকায়, 2024 কোথায় হলো? রাশিয়াতে হলো। 2025 কোথায় হবে? ব্রাজিল হোস্ট করে থাকবে।
ব্যাস, এই যেগুলো হচ্ছে আমাদের কি একটু স্ট্যাটিক আকারে। এবার যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ওভার লাইনার হিসেবে, একটু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, চিন্তা করো না। দেখো, তামিলনাড়ু ভারতের প্রথম কাচের সমুদ্র সেতু উন্মোচন করলো। প্রথম কাচের সেতু উন্মোচন করলো কি? তামিলনাড়ু। তামিলনাড়ু, মনে রাখবে, তামিলনাড়ু। কোথা থেকে কোথায়? সে হচ্ছে কন্যাকুমারীর তিরুভাল্লুভার মূর্তি থেকে বিবেকানন্দ রক মেমোরিয়াল যে আছে তাকে কানেক্ট করবে এটা। 2 নম্বর কী পাচ্ছি আমরা? 2024 সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিপ্রেক্ষিতে ফরেন যে কারেন্সি রিজার্ভের ক্ষেত্রে ভারতের গ্লোবাল র্যাঙ্ক কত? ভারতের গ্লোবাল র্যাঙ্ক হচ্ছে আমাদের 4র্থ। এটা দেখবে তোমরা। তারপর 3 নম্বর কী দেখছি আমরা? 1 সেকেন্ড। দেখছি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম, এই যে এডিআর যে একটা রয়েছে, এডিআর একটা রিপোর্ট ঘোষণা করেছে, রিপোর্ট করেছে। সেই রিপোর্ট অনুযায়ী বর্তমানে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীকে, এডিআরের রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হচ্ছে আমাদের এন চন্দ্রবাবু নাইডু। তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? অন্ধ্রপ্রদেশের। তার মোট সম্পত্তি হচ্ছে 931 কোটি। আর সবচেয়ে পুয়ারেস্ট মমতা ব্যানার্জি, মাত্র 15 লক্ষ টাকা। বাহ। বিশ্ব পরিবার দিবস কবে পালন করা হয়? গ্লোবাল ফ্যামিলি ডে, দেখে রেখো খালি, এটা নর্মালি 1 জানুয়ারি। এটা খুব মানে ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট তথ্য। বন্য বাস্তুতন্ত্রকে সবুজ জিডিপিতে অর্থাৎ গ্রিন জিডিপিতে যুক্ত করার প্রথম রাজ্য হলো কোন রাজ্য? ছত্তিশগড়। যে ফরেস্ট যে ইকোসিস্টেম সেটাকে সবুজ জিডিপিতে যুক্ত করার প্রথম রাজ্য হলো ছত্তিশগড়। সবুজ জিডিপি জিনিস জানা হয় তোমাদের কি? আমাদের মোট যে জিডিপি হবে কিনা রাজ্যের। এবার আমাদের যে এনভায়রনমেন্ট, যে ইকোসিস্টেম কতটা ক্ষতি হচ্ছে, আর সেই ক্ষতিটাকে শুধরানোর জন্য যে পরিমাণ আমাদের অর্থের প্রয়োজন সেটা মূল জিডিপি থেকে বাদ দেওয়া হবে। তখন সেটাকে আমরা বলবো হচ্ছে গ্রিন জিডিপি। ঠিক আছে না? হয়তো 100 টাকা আমাদের মোট ইনকাম, মোট জিডিপি। এর মধ্যে দেখলাম যে আমাদের পরিবেশ এমনভাবে দূষিত আছে, পরিবেশ এমনভাবে নষ্ট হয়েছে, আমাদের ইকোসিস্টেমকে ঠিক করার জন্য 10 টাকার প্রয়োজন। সেই 100 থেকে 10 বাদ দেবো, থাকবে 90। এই 90টা হলো কি? তাহলে 90টা হলো আমাদের গ্রিন জিডিপি। দেখো, ভিতুল কুমার কী হলেন? ভিতুল কুমার আমাদের সিআরপিএফের কী হলেন? ডাইরেক্টর জেনারেল হলেন। দেখে রাখবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়, ডিফেন্স মিনিস্ট্রি কী করলেন? 2025 সালকে, এই 2025 সালকে ইয়ার অফ রিফর্ম বা সংস্কারের বছর হিসেবে ঘোষণা করলেন। গুজরাটের 34তম জেলা কী হলো? ভাভ থরাট। প্রখ্যাত কর্ণাটিক সঙ্গীতজ্ঞ নাম টি.এম. কৃষ্ণ সঙ্গীত কলানিধি পুরস্কার 2024 ভূষিত হলেন। সঙ্গীত কলানিধি পুরস্কার কে পেলেন? টি.এম. কৃষ্ণ পেলেন। তারপর 10, বিশ্বের সবচেয়ে বয়স্ক যে অলিম্পিক স্বর্ণপদক জয়ী অ্যাগনেস ক্যালেটি, এই যে অ্যাগনেস ক্যালেটি হাঙ্গেরির যিনি বাসিন্দা, তিনি সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি জিমনাস্টিক। নেপালের গুরুং সম্প্রদায় কী করলো? তাদের নববর্ষ পালন করলো। নববর্ষের নাম কি? তামু লোসার। তাদের নববর্ষের নাম হচ্ছে তামু লোসার। তারপর দেখতে পাচ্ছি আমরা, একটু ছোটো করি, 52 নম্বর কী রয়েছে? 2024 সালে পদ্মশ্রী প্রাপক ফরাসি সংস্কৃত পণ্ডিত ডক্টর পিয়েরে সিলভাইন ফিলিওজাট সম্প্রতি প্রয়াত হলেন। কেন পড়বো এটা? কারণ তিনি পদ্মশ্রী পেয়েছিলেন 2024 সালে। তিনি সম্প্রতি প্রয়াত হলেন, ডক্টর পিয়েরে সিলভাইন ফিলিওজাট। উত্তরাখণ্ডে যে বন বিভাগ, তারা কী করলো? হলদিবানিতে, এটা হলদিবানি বলা হয়, যার নাম হলদিবানি। যে হলদিবানিতে কী করলেন? এই হলদিবানিতে মহাভারত ভাটিকা প্রতিষ্ঠা করেন। এই মহাভারত ভাটিকা কি? এটা একটা বাগান যেখানে মহাভারতে রয়েছে এমন ধরনের যে গাছগুলোর নাম, সেই গাছগুলোর এখানটে মানে সেই গাছগুলোকে এখানে করা হবে আর কি, পরিচর্যা করা হবে, গাছগুলোকে লাগানো হবে। এটা হচ্ছে মহাভারত ভাটিকা। মহাভারতে থাকা নামগুলো যে সমস্ত বৃক্ষের, সেই বৃক্ষের কী করা হবে? পরিচর্যা করা হবে, সেই বৃক্ষগুলোকে রোপণ করা হবে। উত্তরাখণ্ড বন বিভাগ এটা করলো। গুজরাটের মেরিন জাতীয় উদ্যান এবং মেরিন অভয়ারণ্যে কী হলো? দেশের প্রথম উপকূলীয় এবং জলজ যে পাখি রয়েছে সেই পাখিদের শুমারি করা হলো। ওয়াটার বার্ড সেন্সাস যাকে বলছি আমরা, গুজরাট করে থাকলো এটা। এবার 2023 সালের টেক্সটাইল এবং পোশাক রপ্তানিতে বিশ্বে ভারতের স্থান 6th। ভারতে অনুষ্ঠিত হতে চলা খোখো বিশ্বকাপ যে হবে 2025 সালে, এর ম্যাসকট হচ্ছে কি? তেজস আর তারা। আর এই খোখো বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কি আমাদের জানি আমরা? সালমান খান। আমরা দেখছি ইদানিং একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে চীন থেকে, যার নাম হচ্ছে কি? HMPV, ফুল ফর্ম হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস, যেটা চীন দেশ থেকে ছড়িয়ে পড়েছে। এটা মনে রাখবে খালি, HMPVর ফুল ফর্মটা। 18 নম্বর কী বলেছে? 5ই জানুয়ারি পক্ষী দিবস, জাতীয় পক্ষী দিবস পালন করা হয়। এবার দেখো,
সিভিল এভিয়েশন যে রয়েছে আমাদের, তার মহাপরিচালক বা ডাইরেক্টর জেনারেল কে হলেন ফয়েজ আহমেদ কিদওয়াই। আশুতোষ অগ্নিহোত্রী, খুব ইম্পর্টেন্ট, তিনি ফুড কর্পোরেশন যে অফ ইন্ডিয়া রয়েছে আমাদের এফসিআই, তার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন। এই এফসিআই কত সালে স্থাপিত হয়? 1965 সালে। 21 নম্বর প্রশ্ন, খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট একটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। এবছর আমেরিকার সর্বোচ্চ যে অসামরিক যে সম্মান রয়েছে নাম কি? প্রেসিডেন্সিয়াল মেডেল। এই প্রেসিডেন্সিয়াল মেডেল পাচ্ছেন কে কে? মোট 5 জনকে দেওয়া হচ্ছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে আমাদের হিলারি ক্লিন্টন, যিনি সেক্রেটারি অফ স্টেট ছিলেন আমেরিকার, প্রাক্তন, কিন্তু প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় আরভিন ম্যাজিক জনসন, খুব ইম্পর্টেন্ট নাম। আরেকটা ইম্পর্টেন্ট নাম হচ্ছে আমাদের লিওনেল মেসি, যিনি ফুটবলার, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হবে, কোন ফুটবলারকে সম্প্রতি প্রেসিডেন্সিয়াল মেডেল দেওয়া হচ্ছে, আমেরিকার সর্বোচ্চ অসামরিক সম্মান। এটা খুব ম্যাক্সিমাম যে কোশ্চেনটা আসবে, লিওনেল মেসি। তাছাড়া প্রাইমেটোলজিস্ট জেন গুডালকে দেওয়া হচ্ছে, আর জর্জ সোরস, এখানে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, দেখবে তোমরা, সমাজসেবী হাঙ্গেরিয়ান আমেরিকান। নেক্সট, ভারতকে হারিয়ে বর্ডার গাভাস্কর ট্রফি জিতল কে? জানি আমরা, ভারতের ক্রিকেট একটু কন্ট্রোভার্সির মধ্যে চলছে আমাদের, আমরা বর্ডার গাভাস্কর ট্রফি হেরে গেছি অস্ট্রেলিয়ার কাছে। আর এই যে সিরিজ, সেখানে প্লেয়ার অফ দ্য সিরিজ কে হলেন? জসপ্রীত বুমরা। আর প্লেয়ার অফ দ্য ম্যাচ কি হয়েছেন? শেষ যে ম্যাচটা হয়েছিল, স্কট বোলার্ড। 67তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপ হলো 2024-এর। সেখানে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তলে চ্যাম্পিয়ন কে হলেন? ভারতের একজন সেনা বরুণ তোমার পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হলেন, মনে রাখবে। 67তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে। আমাদের ইসরো কি করলো? ইসরো তার 100তম মিশন, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ, ইসরো তার 100তম মিশন লঞ্চ করলো। সেটা কোন রকেটের মাধ্যমে? খুব গুরুত্বপূর্ণ রকেট, জিএসএলভি, জিও সিঙ্ক্রোনাস লঞ্চ ভেহিকেল, পিএসএলভি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, এটা হচ্ছে জিও সিঙ্ক্রোনাস লঞ্চ ভেহিকেল। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে ইউএনএসসি অর্থাৎ ইউনাইটেড নেশনের যে আমাদের সিকিউরিটি যে কাউন্সিল, সেখানে অস্থায়ী সদস্য হিসেবে যোগদান করলো কোন দেশ? ভারতের কোন প্রতিবেশী দেশ? সেটা হচ্ছে আমাদের কী হবে? পাকিস্তান। 2025-26-এর জন্য। 26 ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফ্যান কবে পালন করা হয়? 6 জানুয়ারি। ওয়ার অরফ্যান মানে কি? এই যুদ্ধ করতে গিয়ে যে সমস্ত বাবা মারা মারা গেছেন, তাদের সন্তানদের জন্য এই দিনটা পালন করা হয় 6 জানুয়ারি। ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফ্যান ডে। গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্সে প্রথম কোন শহর? লন্ডন, মনে রাখবে। সিবিআই, যেমন এটা খুব গুরুত্বপূর্ণ, সিবিআই কী করেছে? ভারতের সিবিআই কী করেছে? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন যে রয়েছে, হ্যাঁ, এটা কী করেছে? এই সিবিআই কী করেছে? ভারতের দুর্নীতি এবং অপরাধ দমনে ইন্টারপোলের অনুরূপ ভারত পোর্টাল চালু করেছে। যেমন ইন্টারপোল রয়েছে ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিক ক্ষেত্রে এই দুর্নীতি দমন করার একটা সংস্থা, ঠিক সেরকমই হচ্ছে আমাদের সিবিআই যে রয়েছে, আমাদের ভারতবর্ষের একটা এমন সংস্থা যারা কী করলো, একটা পোর্টাল চালু করলো সিবিআই, যে কি ভারতের দুর্নীতির সঙ্গে যুক্ত যে ব্যক্তি আর দুর্নীতিগ্রস্ত জিনিসগুলোকে দেখভাল করার জন্য ভারত পোর্টাল এটা চালু করলো। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, আমাদের সিবিআই ফুল ফর্ম। হ্যাঁ, বিসিসিআইয়ের নতুন সেক্রেটারি কী হলেন? জানি, আমাদের সেক্রেটারি কে ছিল? জয় শাহ, বাট জয় শাহ বর্তমানে কি আইসিসির চেয়ারম্যান। তো ওই জায়গায় সেক্রেটারি কী হলেন? দেবজিৎ সাইকিয়া। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার নতুন সভাপতি কী হলেন? বাহাদুর সাগু, মনে রাখবে। দেখো, আচ্ছা 33 নম্বর কোশ্চেন আমি না ওখানে আলোচনা করেছি অ্যাকচুয়ালি, হ্যাঁ, এটা কোশ্চেন আলোচনা করার দরকার নেই, এটা আলোচনা হয়ে গেছে। এটা অ্যারো ইন্ডিয়া 2025 সালে যে অ্যারো ইন্ডিয়া অনুষ্ঠানটি যে অনুষ্ঠিত হলো, একটা অ্যারো শো, সেটা কিন্তু এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শো, অ্যারো শো। সেটা কোথায় হলো? আমাদের বেঙ্গালুরু যে একটা এয়ারফোর্স স্টেশন ইয়েলাহাঙ্কায় অনুষ্ঠিত হলো, ইয়েলাহাঙ্কায়, বেঙ্গালুরুতে। অ্যারো ইন্ডিয়া 2025, এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম অ্যারো শো, কিন্তু যুদ্ধ বিমান নিয়ে একটা শো। আর শেষ কারেন্ট অ্যাফেয়ার্স, এএফসি এশিয়ান কাপ, এটা একটা ফুটবল কাপ, এএফসি এশিয়ান কাপ 2027 যে অনুষ্ঠিত হবে, কোন দেশ হোস্ট করবে? সেটা হচ্ছে সৌদি আরব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আজকের ক্লাস এখান থেকেই।